আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের থার্ড ইয়ারে পড়াশোনা করি, তখন আমি আমার বাইক কিনেছিলাম। তো সেই বাইক কেনার জন্য যে প্রয়োজনীয় অর্থ, সেটা আমার কাছে পুরোপুরি ছিল না। আমার কাছে কিছু টাকা জমানো ছিল, পাশাপাশি আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে যতটুকু ঘাটতি পড়েছিল সেটা লোন করেছিলাম। সেটা পরবর্তীতে আবার পরিশোধও করি। তো এই পুরো বিষয়টা, এই যে আমার যে রক্ষিত অর্থ আছে সেইটা, পাশাপাশি লোন নিয়ে কোনো একটা কিছুতে বিনিয়োগ করা বা ইনভেস্ট করা বা দীর্ঘমেয়াদী সম্পত্তি কেনা, এই পুরো বিষয়টাই আমাদের অর্থায়নের ধারণার সাথে জড়িত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অর্থায়নের সূচনা শিখব, বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা করব। পুরো ক্লাসটা জুড়ে আমরা সৃজনশীল সলভ করব এবং পাশাপাশি বেশ কয়েকটি বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। তো পুরো ক্লাসটা জুড়ে তোমাদের একটা সিকিউ এই অধ্যায় থেকে যেহেতু আসবেই, তাহলে 10 মার্কের একটা সিকিউ এর প্রস্তুতি বা সৃজনশীলের প্রস্তুতি এবং 3টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, কমন উপযোগী এমসিকিউ তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। অর্থাৎ পুরো ক্লাসটা জুড়ে তোমরা 13 মার্কের একটা কমন উপযোগী নিশ্চিত প্রস্তুতি নিয়ে ফেলছো। তো আজকের ক্লাসটা আমরা দেরি না করে চলো শুরু করে ফেলি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে অর্থায়ন কি। অর্থায়নের ধারণার মধ্যে আমাদেরকে প্রথমেই জানতে হবে অর্থায়ন কি। তাহলে অর্থায়ন যদি আমরা পুঁথিগত ভাষায় বা আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য উত্তর করতে চাই, সেক্ষেত্রে অর্থায়ন হলো নগদ অর্থের পরিকল্পনা করা, সংগ্রহ করা, বিনিয়োগ করা, সংরক্ষণ করা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী। তাহলে আমরা কি কি বলতে পারি? অর্থের পরিকল্পনা, সংগ্রহ, বিনিয়োগ, সংরক্ষণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় সুষ্ঠু ব্যবস্থাপনাকে আমরা কি বলতে পারি? অর্থায়ন বলতে পারি। এখন দেখো, এই যে ফাইন্যান্স শব্দটি, অর্থায়নের ইংরেজি হচ্ছে ফাইন্যান্স বা ফিনান্স। এই ফিনান্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তোমাদের প্রায়শই এমসিকিউ এর জন্য এই কথাটি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, কারণ আমাদের ফিনান্স শব্দটি কোন ভাষা থেকে আসছে? ফিনান্স হচ্ছে ইংরেজি শব্দ, এটা এসেছে মূলত ল্যাটিন শব্দ থেকে। কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে অর্থায়ন বা অর্থ সংস্থান। এরপর দেখো, অর্থায়নের কার্যাবলীকে যদি আমরা মোটা ক্যাটাগরিতে বা মূল ক্যাটাগরিতে ভাগ করতে চাই, তাহলে প্রধানত 4টা ভাগে ভাগ করতে পারি। এই কার্যাবলীকে কয়টা ভাগে ভাগ করতে পারি? 4টি কার্যাবলীতে আমরা ভাগ করতে পারি। তাহলে এই 4টা কার্যাবলীর প্রথমটাই হচ্ছে তহবিল সংগ্রহ করা। তাহলে অর্থায়নের মূল কাজ কি? তহবিল সংগ্রহ করা। অর্থায়নের প্রাথমিক কাজ কি? তহবিল সংগ্রহ করা। অর্থায়নের প্রধান কাজ কি? প্রথম কাজ কি? সবই হচ্ছে এই তহবিল সংগ্রহ করা। তাহলে অর্থায়নের কার্যাবলী আমরা মোটা দাগে 4টি ভাগে ভাগ করেছি, কিন্তু প্রাথমিক কার্যাবলী, প্রথম কার্যাবলী কি কি বলতেছি? প্রথম, প্রাথমিক, প্রধান। প্রথম, প্রাথমিক, প্রধান। প্রথম, প্রাথমিক, প্রধান কার্যাবলী হচ্ছে আমাদের এই তহবিল সংগ্রহ করা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অর্থায়নে যদি এমসিকিউতে প্রশ্ন আসে, প্রাথমিক, প্রথম, প্রধান কার্যাবলী কোনটি? তহবিল সংগ্রহ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে তহবিল সংগ্রহের মধ্যে কি করা হয়? আমার যে প্রয়োজনীয় অর্থ, আমরা ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে সবসময় চিন্তা ভাবনা করব, এবং আমার ব্যবসায়ের ক্ষেত্রে কোনো একটা প্রকল্প নিলে সেক্ষেত্রে আমার কতটুকু অর্থের প্রয়োজন সেটা আমরা যাচাই করে সেটা সংগ্রহ করার চেষ্টা করব, অর্থাৎ আমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। এরপরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে সেটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আমাদের এই প্রথম পত্রের, ফিনান্স প্রথম পত্রের 8ম অধ্যায় মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই ক্লাসটাও তোমাদের দেওয়া হয়েছে, সেইটা একটু দেখে নিবা। কিন্তু এই মূলধন বাজেটিংটা কি, এটা তোমাদেরকে একটু সংক্ষেপে যদি বলি, তাহলে মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। অর্থাৎ যখন আমরা কোনো স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি বা দীর্ঘমেয়াদী যে কোনো কিছুতে বিনিয়োগ করতে যাব, তখন আমাদের কি লাগবে? প্রথম কাজে যে অর্থ সংগ্রহ করব, করেই আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে চলে যাব। অর্থাৎ দীর্ঘমেয়াদী বা দীর্ঘমেয়াদের ভিত্তিতে আমরা কোনো সম্পদে বিনিয়োগ করব, যেটা অর্থায়নের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। এরপর দেখো, স্বল্প মেয়াদী সম্পদের ব্যবস্থাপনা। দীর্ঘমেয়াদী তো করলা, যন্ত্রপাতি, আসবাবপত্র, প্রয়োজনীয় ট্রান্সপোর্টেশন, ভূমি, দালান কোঠা, এগুলো তো করলা। এরপর আমাদের চলতি সম্পদে বিনিয়োগ করতে হবে, কারণ চলতি সম্পদের মধ্যে তোমার তরল সম্পদগুলো আছে, যেমন সবচেয়ে বেশি তরল সম্পদ তোমার নগদ অর্থ। তো এই যে নগদ অর্থ, ব্যাংক জমা, তারপর দেনাদার, এই বিষয়গুলোর যে ব্যবস্থাপনা রয়েছে সেটাকে আমরা বলছি স্বল্প মেয়াদী সম্পদের ব্যবস্থাপনা বা চলতি সম্পদ ব্যবস্থাপনা। এইটাও অর্থায়নের একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী। এবং সর্বশেষ যেটা দেখছো, এটা হচ্ছে তহবিলের বন্টন। তুমি যে অর্থ সংগ্রহ করছো, করার পর এই যে বিনিয়োগ করলা, করার পর তুমি যে লাভ করলা, সেই লাভটা কি করতে হবে? লভ্যাংশ আকারে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করতে হবে। তাহলে এই যে তহবিলের বন্টন সংক্রান্ত আলোচনার মধ্যে আমরা এই বিষয়গুলো দেখব, বিনিয়োগ কিভাবে করব, কোথায় বরাদ্দকরণ করব, এই সবগুলো আমাদের তহবিল বন্টনের মধ্যে যাচ্ছে। আচ্ছা, এই 4টা কার্যাবলী আমরা মোটা দাগে বুঝলাম। এরপরে আমরা দেখো
অর্থায়নের যদি ব্যবস্থাপনা সংক্রান্ত বা ব্যবস্থাপকীয় সিদ্ধান্তের দিক থেকে অর্থায়নের কার্যাবলীকে ভাগ করতে যাই, তাহলে এই ব্যবস্থাপকীয় কার্যাবলীকে ভাগ করা যায় তিনটি ক্যাটাগরিতে। কয়টি ক্যাটাগরিতে? তিনটি। তাহলে ব্যবস্থাপকীয় কার্যাবলী হচ্ছে তিনটা, আর আমাদের এমনি সাধারণ কার্যাবলী হচ্ছে চারটি। অর্থায়ন কার্যাবলীকে সাধারণভাবে আমরা চারটা প্রধান ক্যাটাগরিতে ভাগ করতে পারি, কিন্তু ব্যবস্থাপকীয় কার্যাবলীকে ভাগ করতে পারি তিনটি ক্যাটাগরিতে। যার প্রথম হচ্ছে বিনিয়োগ বা ব্যয় সিদ্ধান্ত বা ইনভেস্টমেন্ট ডিসিশন, অর্থাৎ তুমি যে কোথায় বিনিয়োগ করবা, কোন সম্পদে কতটুকু বিনিয়োগ করবা, দীর্ঘমেয়াদীতে কতটুকু বিনিয়োগ করবা, স্বল্প মেয়াদীতে কতটুকু বিনিয়োগ করবা, এই সব কিছু আলোচনা হয় আমাদের এই বিনিয়োগ সিদ্ধান্ততে। এরপর দেখো অর্থ সংস্থান সিদ্ধান্ত, অর্থায়ন সিদ্ধান্ত, অর্থাৎ এই যে তোমার কতটুকু, এই যে বিনিয়োগের জন্য বা ব্যয় সিদ্ধান্তের জন্য তোমার কতটুকু অর্থের প্রয়োজন, এই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করবা, এটা কি ঋণ নিবা, নাকি শেয়ার বিক্রি করে নিবা, নাকি ইকুইটি মূলধন থেকে নিবা, নাকি হচ্ছে তোমার সংরক্ষিত তহবিল থেকে নিবা, এই বিষয়গুলো সবই আলোচনা হয় আমাদের অর্থ সংস্থান সিদ্ধান্তে। এবং সর্বশেষ যেটা দেখতেছো লভ্যাংশ সিদ্ধান্ত। কোন সিদ্ধান্ত? লভ্যাংশ সিদ্ধান্ত। এটা হচ্ছে তুমি যখন তোমার ব্যবসায়ের মুনাফা হবে, আয় হবে, সেই আয়টা তুমি কিভাবে শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করবা, সেটা আসে আমাদের লভ্যাংশ সিদ্ধান্ততে। তাহলে আয়গুলো আমরা কিভাবে বন্টন করব? এখন আয়ের পুরাটাই আমরা শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিব লভ্যাংশ আকারে, নাকি সংরক্ষিত মুনাফা আকারে রাখবো, এই বিষয়গুলো। তাহলে লভ্যাংশ তুমি কতটুকু দিবা, কিভাবে দিবা, লভ্যাংশ কতটুকু দিবা, এটা যেমন আলোচ্য বিষয়। পাশাপাশি কোনটি? পাশাপাশি হচ্ছে তোমার কতটুকু সংরক্ষিত মুনাফা রাখবা, কতটুকু সংরক্ষিত মুনাফা আকারে রেখে দিবা, এই সব বিষয় আলোচনা হয় কোথায়? এই যে আমাদের লভ্যাংশ সিদ্ধান্ততে। তাহলে ব্যবস্থাপকীয় কার্যাবলী হচ্ছে তিনটি, আর আমাদের সাধারণ কার্যাবলী চারটি পড়লাম আমরা। অর্থায়নের প্রকারভেদ, অর্থায়নের প্রকারভেদে যদি আমরা আলোচনা করতে চাই, অর্থায়ন একেবারে ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে সরকার বা আন্তর্জাতিক অর্থায়ন পর্যন্ত বিস্তৃত। তাহলে আমাদের এই যে ব্যক্তিগত অর্থায়ন কোনটা, ব্যক্তিগত অর্থায়ন কোনটা, এই যে এই ক্লাসের শুরুতে আমি যে আলোচনা করেছিলাম, আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার পরিবহনকে সহজ করার জন্য, তোমরা সবাই জানো ঢাকায় অতিরিক্ত ট্রাফিক জ্যাম, তো এইটাকে আমি সহজ করার জন্য আমি বাইক কিনেছিলাম, তোমাদের ক্লাসের শুরুতে যে গল্পটা বলছিলাম। তো সেই বাইকটা কেনার জন্য আমার যে অর্থ দরকার সেটা আমি সংগ্রহ করছি, সেটা কেনার জন্য বিনিয়োগ করছি, এখন মেনটেন করতেছি, অর্থাৎ নিয়ন্ত্রণ করতেছি। তো এই পুরা বিষয়গুলো হচ্ছে আমার কি ব্যক্তিগত অর্থায়ন ছিল। অর্থাৎ ব্যক্তির প্রয়োজনে তহবিল সংগ্রহ, বিনিয়োগ এবং হচ্ছে কি নিয়ন্ত্রণ করাকে আমরা কি বলতে পারি? ব্যক্তিগত অর্থায়ন। এরপরে দ্বিতীয় অংশে যেটা দেখতেছো পারিবারিক অর্থায়ন, অর্থাৎ পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল বিবেচনা করে যে অর্থায়ন করা হয় সেটাকে আমরা বলি পারিবারিক অর্থায়ন। তোমাদেরকে যদি আরো বিস্তারিত বলতে চাই, তাহলে তোমাদেরকে বলতে হবে, ধরো বাড়ির প্রয়োজন, একটা ফ্রিজ কেনা প্রয়োজন, বা একটা এসি কেনা প্রয়োজন, বা একটা নতুন ফ্ল্যাট কেনা প্রয়োজন, এইটা কে চিন্তা করে? বাড়ির কর্তা ব্যক্তি। তো এই যে কর্তা ব্যক্তি তিনি কি করেন, তার যে আয় বা তোমাদের আয়ের যে প্রধান উৎসগুলো রয়েছে, বা তোমাদের পরিবারের যে আয় অর্জনকারী যে সদস্যগুলো রয়েছে, তাদের অংশ থেকে কিছু কিছু করে সেভিংস করে বা সঞ্চয় করে, এবং পরবর্তীতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলে সেই সম্পদটাতে বিনিয়োগ করে। তো এটাই হচ্ছে মূলত আমাদের পারিবারিক অর্থায়ন, অর্থাৎ পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা বা সর্বাঙ্গীন মঙ্গল যেটার উদ্দেশ্য, সেটাই হচ্ছে আমাদের পারিবারিক অর্থায়ন। আশা করি এই দুইটি বিষয় তোমরা বুঝেছো। এরপরে আমাদের সরকারি অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের ফিনান্সের জন্য, অর্থাৎ আমাদের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের এই বিজনেস ফাইন্যান্স বা ব্যবসায় অর্থায়ন। বিজনেস ফিনান্স অথবা কি ব্যবসায় অর্থায়ন, বিজনেস ফিনান্স, এটাকে কি বলা হয়? বিজনেস ফাইন্যান্স বা ব্যবসায় অর্থায়ন। ওকে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এবং অব্যবসায় অর্থায়ন কি, আন্তর্জাতিক অর্থায়ন কি, এগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা এই দুইটা বিষয় আলোচনা করে ফেলেছি। আমরা এখন সরকারি অর্থায়ন, এরপরে ব্যবসায়, অব্যবসায় এবং আন্তর্জাতিক অর্থায়নগুলো একটু দেখি। তো প্রথমেই সরকারি অর্থায়ন। দেখো সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কি? সরকার কাকে কেন্দ্র করে পরিচালিত হয়? সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, অর্থাৎ সমাজ কল্যাণ করা বা জনকল্যাণ করা। তাহলে আমরা কি বলতে পারি? সরকারের যে ব্যয় রয়েছে, বাৎসরিক ব্যয়, সেগুলো নির্ধারণের পর কোন কোন উৎস থেকে সেই অংশগুলো বা সেই ব্যয়ের পরিমাণটা তারা হচ্ছে উঠিয়ে নিবে, এই বিষয়টাই আলোচনা করা হয় সরকারি অর্থায়নে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকারি অর্থায়নের ক্ষেত্রে, সরকারি অর্থায়নে সব সময় আগে ব্যয় নির্ধারণ করা হয়, পরে হচ্ছে আয় করা হয়। অন্যান্য প্রত্যেকটা অর্থায়নে আগে অর্থ সংগ্রহ করা হয়, তারপরে সেগুলো ব্যয় করা হয়। আর সরকারি অর্থায়নের ক্ষেত্রে আগে ব্যয় নির্ধারণ করা হয়, তারপরে আয় করা হয়। তো দেখো আমরা কি বলছে, সরকারের বার্ষিক ব্যয় কোন খাতে কি পরিমাণে হবে
এবং সেই অর্থ কোন উৎস থেকে সংগ্রহ হবে তা নির্ধারণ করা হয় সরকারি অর্থায়নে। প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয় সরকারি অর্থায়নে। তারপরে দেখো এই যে সরকারি অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে, আমাদের কি বলেছি, এই সরকারি অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ, জনকল্যাণ বা সমাজ কল্যাণ। তাহলে সরকারি অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ বা সমাজ কল্যাণ, জনকল্যাণ বা হচ্ছে সমাজ কল্যাণও বলতে পারো, জনকল্যাণ অথবা সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ। ওকে, তাহলে এই দুইটা উদ্দেশ্য হচ্ছে আমাদের সরকারি অর্থায়নের। এরপরে আমি যেটা বলছিলাম যে আমাদের বিজনেসের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমাদের এই পুরো বইটাই হচ্ছে ব্যবসায় অর্থায়ন নিয়ে, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের অর্থায়নকে ব্যবসায় অর্থায়ন বলে। ব্যবসায় অর্থায়নের প্রাথমিক উদ্দেশ্য, দেখো ব্যবসায়ের অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য আর একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য। তাহলে প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে দেখো মুনাফা অর্জন করা। ব্যবসায় অর্থায়নের প্রাথমিক উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কি? মুনাফা অর্জন করা। এই প্রাথমিক উদ্দেশ্যের পাশে লিখতে পারো স্বল্প মেয়াদী উদ্দেশ্য, স্বল্প মেয়াদী উদ্দেশ্য, স্বল্প মেয়াদী উদ্দেশ্য, স্বল্প মেয়াদী উদ্দেশ্য। ওকে, এরপরে ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন। তাহলে এই যে ব্যবসায় অর্থায়ন কোন কোন কাজে আমাদের লাগে? ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন, সরকারি ব্যবসায়ের অর্থায়ন, স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নে। উৎস কি হতে পারে? আমরা যে অর্থায়ন করব, অর্থ সংগ্রহ করব, কোন কোন উৎস থেকে সংগ্রহ করতে পারি? আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ নিয়ে করা যেতে পারে, শেয়ার বিক্রি করে করা যেতে পারে, বন্ড বা ঋণপত্র বিক্রি করে করা যেতে পারে। তাহলে আমরা দেখলাম যে স্বল্প মেয়াদী বা প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে দীর্ঘমেয়াদী বা প্রধান উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য কি? আমি যদি এই পাশে একটু লিখে দিই, দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী মূল উদ্দেশ্য বা হচ্ছে প্রধান উদ্দেশ্য, মূল উদ্দেশ্য বা হচ্ছে প্রধান উদ্দেশ্য কি? আমাদের অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি? দেখো অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের কি বলতো? অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ করা। কি করা? সম্পদ সর্বাধিকরণ করা, সম্পদ সর্বাধিকরণ। তাহলে অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্পদ সর্বাধিকরণ। এবং এই সম্পদ যে সর্বাধিকরণ করবা, এটার একমাত্র উপায় হচ্ছে শেয়ারের মূল্য বৃদ্ধি। এটার একমাত্র উপায় কি? শেয়ারের মূল্য বৃদ্ধির মাধ্যমে। এটার একমাত্র উপায় কি? শেয়ারের মূল্য বৃদ্ধি করা, শেয়ারের মূল্য বৃদ্ধি করা, শেয়ারের মূল্য বৃদ্ধি করা, শেয়ারের বর্তমান মূল্য বৃদ্ধি করা। ওকে, তাহলে আমরা উদ্দেশ্যগুলো পড়ে ফেললাম ব্যবসায় অর্থায়নের। আমরা পরবর্তী অর্থায়ন, অব্যবসায় অর্থায়ন কি? দেখো অব্যবসায়ের ক্ষেত্রে বা যেটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান না, অমুনাফাভোগী প্রতিষ্ঠানও তোমরা বলতে পারো। অব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য হলো সমাজের সেবা প্রদান করা। তাহলে যারা অমুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠান আছে বা অব্যবসায় আছে, অমুনাফাভোগী লিখতে পারো তোমরা, অমুনাফাভোগী প্রতিষ্ঠানের, অমুনাফাভোগী প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে কি? সেবা প্রদান করা, সেবা প্রদান করা, সমাজের সেবা প্রদান করা, সমাজের সেবা প্রদান করা, সমাজের সেবা প্রদান করা। ওকে, উৎস কি? এরা কিভাবে সংগ্রহ করে? এদের তো কোনো আয় নাই, এদের তো মূলত মুনাফা অর্জনের জন্য করে না, মুনাফা করতে পারে না। তাহলে এরা কিভাবে করে? সরকারি অনুদান থেকে অর্থ পেতে পারে, অর্থ সংগ্রহ করতে পারে, সদস্যদের চাঁদা, সদস্যদের চাঁদার মাধ্যমে তারা কি করে? অর্থায়ন করে থাকে। এরপরে দেখো আন্তর্জাতিক অর্থায়ন, আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কি? আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি ও রপ্তানি, আমদানি ও রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় সংক্রান্ত অর্থায়নকে আমরা বুঝে থাকি। তাহলে আমদানি রপ্তানি বাণিজ্যে কোন অর্থায়ন করা হয় যদি প্রশ্ন আসে, তাহলে বলবো আন্তর্জাতিক অর্থায়ন। আমদানি রপ্তানি বা বৈদেশিক মুদ্রার বিনিময়, বৈদেশিক মুদ্রার বিনিময় কোন অর্থায়নের বিবেচ্য বিষয়? আন্তর্জাতিক অর্থায়ন। তো এই ছিল আমাদের 6টা ক্যাটাগরিতে মূল অর্থায়নের বিষয়। এখন আমরা চলে যাব অর্থায়নের নীতিমালা। অর্থায়নের নীতিমালা আমরা এখন পড়বো। দেখো অর্থায়নের নীতিমালার মধ্যে আমরা 6টা নীতি দেখতে পাচ্ছি। কয়টা? 6টি মূল নীতি দেখতে পাচ্ছি, 6টি মূল নীতি দেখতে পাচ্ছি অর্থায়নের। যার প্রথমটা হচ্ছে ঝুঁকি ও মুনাফার নীতি। প্রথমটা কি? ঝুঁকি ও মুনাফার নীতি। এরপর দেখতে পাচ্ছ প্রত্যেকটাই আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এরপর দেখো তারল্য ও মুনাফার নীতি, বৈচিত্র্যায়ন নীতি, লভ্যাংশ নীতি, উপযুক্ততার নীতি এবং অর্থের সময় মূল্য নীতি। তাহলে অর্থায়নের নীতি নিচের কোনটি অর্থায়নের নীতি? এখান থেকে প্রশ্ন আসতে পারে, 3টা দিয়ে সবগুলো উত্তর হতে পারে। ওকে, বলতে পারে নিচের কোনটি অর্থায়নের নীতি নয় বা অর্থায়নের নীতি বহির্ভূত, এখান থেকে 3টা দিবে, একটা দিয়ে দিবে অন্য জায়গা থেকে। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতে পারে। এখন আমরা এগুলো একটু ব্যাখ্যা করি। ঝুঁকি ও মুনাফার হার নীতি, ঝুঁকি ও মুনাফার নীতি। দেখো ঝুঁকি ও মুনাফার নীতি আমরা কিভাবে পড়তে পারি? ঝুঁকি এবং মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ তুমি যত বেশি ঝুঁকি নিবা, তোমার মুনাফার পরিমাণ বা আয়ের পরিমাণ তত বৃদ্ধি পাবে। এই কথাটাই বলা হচ্ছে, বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফার হার তত বেশি হবে।
এরপর দেখো সরকারি বন্ডে বিনিয়োগ হলো ঝুঁকিমুক্ত বিনিয়োগ। সরকারি বন্ড বা ট্রেজারি বিল, সরকারি বন্ড বা ট্রেজারি বিল হচ্ছে ঝুঁকিমুক্ত বিনিয়োগ। ট্রেজারি বিল লিখে নাও, ট্রেজারি বিলে বিনিয়োগ। কোন বিনিয়োগ? ট্রেজারি বিলে বিনিয়োগ। ট্রেজারি, ট্রেজারি বিল, কারণ সরকার কখনো দেউলিয়া হয় না, তাহলে ট্রেজারি বিলে বিনিয়োগ করা কি? ঝুঁকিমুক্ত বিনিয়োগ। কারণ সরকারি বন্ডে সুদের হার নির্দিষ্ট থাকে, তাহলে এইখানে যেহেতু ঝুঁকি কম নিচ্ছি বা ট্রেজারি বিলে বা ট্রেজারি বন্ডে আমরা যেহেতু ঝুঁকি কম নিচ্ছি এবং আয়ের হার নির্দিষ্ট, এখানে ঝুঁকিও কম। আর যে কোনো ধরনের প্রতিষ্ঠান যেখানে হচ্ছে কোনো ধরনের জামানত থাকে না, জামানতবিহীন বন্ডে বিনিয়োগ হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। তাহলে জামানতবিহীন বন্ডে বিনিয়োগ, জামানতবিহীন বন্ড বা ঋণপত্রে বিনিয়োগ, বন্ড বা ঋণপত্রে যদি তুমি বিনিয়োগ করো সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, বেশি ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। আশা করি এখান থেকে এমসিকিউ আসলে তোমরা পারবা। এরপর দেখো ঝুঁকি ও মুনাফার পরে নীতি ছিল আমাদের তারল্য ও মুনাফার নীতি। অর্থাৎ তুমি তারল্য কি, আগে তোমাকে বুঝতে হবে তারল্য কি। যে কোনো ধরনের সম্পদ দ্রুত নগদ অর্থে রূপান্তর করার ক্ষমতাকে আমরা তারল্য বলি। তাহলে এই যে তারল্য, যে কোনো সম্পদ তুমি দ্রুত নগদে রূপান্তর করতে পারবা, এটা কিভাবে পারবা? তোমার তাহলে চলতি সম্পদ রাখতে হবে, যেহেতু দীর্ঘমেয়াদী সম্পদ। তুমি যদি ভূমি কেনো, সেখানে যদি দালান কোঠা করো, এটা তুমি সহজে বিক্রি করতে পারবা না, বা যন্ত্রপাতি কিনলে সেগুলো সহজে বিক্রি করতে পারবা না। কিন্তু তোমার কাছে প্রাপ্য বিল থাকলো বা মজুদ পণ্য থাকলো, সরাসরি পণ্য, ধরো এই কলমটা, দোকানের পণ্য হচ্ছে কলম, এটা কিন্তু সহজে বিক্রি করে দেওয়া যায়। তাহলে এই যে চলতি সম্পদে বেশি বিনিয়োগ করে আমরা হচ্ছে কি করতে পারি? চলতি বা স্বল্পমেয়াদী সম্পদে বেশি বিনিয়োগ করলে আমাদের তারল্য বেশি হয়, অর্থাৎ সহজে নগদ অর্থ আমরা বের করে আনতে পারি। তাহলে তুমি যত বেশি স্বল্পমেয়াদী সম্পদে বিনিয়োগ করবা, তোমার আয়টা তত কমে যাবে। অর্থাৎ তুমি যত বেশি তারল্য রাখবা, তোমার মুনাফা, বেশি তারল্য রাখলা, মুনাফা কি হবে? মুনাফা কমে যাবে, মুনাফা কমে যাবে। অর্থাৎ অধিক তারল্য, কম বিনিয়োগ করলে কম মুনাফা। তুমি বেশি তারল্য রাখতে গেলে, অর্থাৎ চলতি সম্পদে বেশি বিনিয়োগ করলে তোমার বিনিয়োগ কমে যাবে, মানে স্থায়ী সম্পদে বিনিয়োগটা কমে যাবে, ফলে কি হবে? মুনাফা কমে যাবে। পাশাপাশি দেখো, তুমি যদি তারল্য কম রাখো, মানে চলতি সম্পদে কম বিনিয়োগ করো এবং দীর্ঘমেয়াদী সম্পদে যদি অধিক বিনিয়োগ করো, তাহলে তোমার মুনাফাটাও কি হবে? বেশি হবে। ওকে, প্রতিষ্ঠানের সবচেয়ে তরল সম্পদ হচ্ছে কি? প্রতিষ্ঠানের সবচেয়ে তরল সম্পদ হচ্ছে নগদ অর্থ। প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হচ্ছে এই নগদ অর্থ। ওকে, চলতি সম্পদে বিনিয়োগ বৃদ্ধি পেলে তারল্য বৃদ্ধি পায়। একটু আগে যেটা তোমাদেরকে বলতেছিলাম যে চলতি সম্পদ তারল্য বেশি রাখা মানে হচ্ছে চলতি সম্পদে বা স্বল্পমেয়াদী সম্পদে বিনিয়োগ বৃদ্ধি করা, এর ফলে কি হয়? তারল্য বৃদ্ধি পায়। এরপরে দেখো বৈচিত্র্যায়ন নীতি। বৈচিত্র্যায়ন মানে কি? আমরা পোর্টফোলিও বৈচিত্র্যায়নের অধ্যায়, অর্থাৎ এই প্রথম পত্রের নবম অধ্যায় ঝুঁকি এবং মুনাফার হার, যারা আমার এই ক্লাসটি করেছো, তোমরা যারা করোনি তারা ঝুঁকি এবং মুনাফার হার ক্লাসটা করবা। সেখানে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নিয়ে ম্যাথ আছে, গাণিতিক সমস্যা আছে এবং বিস্তারিত আলোচনা করছি। এই অধ্যায়েরও যেহেতু আলোচ্য বিষয়, আমরা সংক্ষেপে আলোচনা করব। তাহলে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কি বা বৈচিত্র্যায়নের নীতি কি? একটা সম্পদে বিনিয়োগ না করে, কোনো একটি নির্দিষ্ট সম্পদে বিনিয়োগ না করে আমরা যদি সেই একই পরিমাণ অর্থ বিভিন্ন ভাগে ভাগ করে একাধিক সম্পদে বিনিয়োগ করি, সেটাকে আমরা বলবো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। সেটাকে আমরা কি বলবো? বৈচিত্র্যায়ন নীতি। অর্থাৎ একটি সম্পদে বিনিয়োগ না করে ভাগ ভাগ করে একাধিক সম্পদে বিনিয়োগ করলে আমাদের ঝুঁকির পরিমাণটা কমে যায়, এবং এটাকেই বলে বৈচিত্র্যায়ন নীতি। অর্থাৎ তুমি যত বেশি বৈচিত্র্যায়ন করবা, তোমার ঝুঁকি কি হবে? ঝুঁকি তত কমে যাবে। বৈচিত্র্যায়ন করলে কি হয়? ঝুঁকি হ্রাস পায়। একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির মূল কথা। ডোন্ট পুট, ইংলিশে যদি আমরা বলতে চাই, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। অর্থাৎ সবগুলো ডিম এক বাস্কেটে না রেখে তুমি যদি আলাদা আলাদা করে নাও, তাহলে তোমার ডিমগুলো ভাঙার সম্ভাবনা কমে যাবে। এটাকে আমরা কথার কথা হিসেবে বলতেছি, কিন্তু আমাদের ব্যবসায় ফিনান্স বা বিজনেস ফিনান্সের ক্ষেত্রে কি একটা সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। এবং তোমাদেরকে বলেছি, যত বেশি পরিমাণ তুমি কি করবা? বৈচিত্র্যায়ন করবা। বৈচিত্র্যায়ন যত বেশি হবে, বৈচিত্র্যায়ন তুমি যত বেশি করতে পারবা, অর্থাৎ যত বেশি বৃদ্ধি করবা, বৈচিত্র্যায়ন বেশি হলে ব্যবসায়ের কি হবে? ঝুঁকি কমে যাবে। ওকে, ঝুঁকি হ্রাস হবে বা কমে যাবে। এরপর দেখো লভ্যাংশ নীতি। আরেকটি নীতি ছিল, সেটি হচ্ছে লভ্যাংশ নীতি। লভ্যাংশ নীতির ক্ষেত্রে কি হয়? মুনাফার হার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন করা হবে এবং কত অংশ সংরক্ষণ করা হবে তা ঠিক করাকে আমাদেরকে বলে লভ্যাংশ নীতি। তাহলে মুনাফার কত অংশ? যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে যে মুনাফা হয় তার পুরোটাই শেয়ার হোল্ডারদের দিয়ে দেওয়া হয় না, বরং কি করা হয়? কিছু অংশ দেওয়া হয় এবং কিছু অংশ সংরক্ষিত মুনাফা আকারে জমা করা হয়। তাহলে যতটুকু দিচ্ছি সেটাকে আমরা বলতেছি নগদ লভ্যাংশ। তো এইটা কতটুকু হবে? এবং পাশাপাশি সংরক্ষিত মুনাফা কতটুকু হবে? সংরক্ষিত মুনাফা
কত হবে তা ঠিক করাকে লভ্যাংশ নীতি বলে। আরেকটি নীতি রয়েছে আমাদের, সেটা হচ্ছে উপযুক্ততার নীতি। কোন নীতি? উপযুক্ততার নীতি। ব্যবসায়ের চলতি সম্পদে, দেখো আমাদের সম্পদকে যদি প্রধান দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদ। চলতি সম্পদের স্বল্প মেয়াদী উৎস থেকে এবং আমাদের স্থায়ী সম্পদের দীর্ঘমেয়াদী উৎস থেকে যদি আমরা অর্থায়ন করি, অর্থাৎ চলতি সম্পদের ক্ষেত্রে আমি দেখবো যেগুলোর মেয়াদ কম সেখান থেকে অর্থ সংগ্রহ করব, এবং দীর্ঘমেয়াদী সম্পদের ক্ষেত্রে যেগুলোর মেয়াদ বেশি বা দীর্ঘমেয়াদী অর্থায়ন করব আমরা, এটাকে বলা হচ্ছে উপযুক্ততা নীতি। ব্যবসায়ের চলতি সম্পত্তি স্বল্প মেয়াদী উৎস থেকে, তাহলে চলতি সম্পদ কোথা থেকে? স্বল্প মেয়াদী উৎস থেকে। এবং স্থায়ী সম্পত্তি দীর্ঘ ও মধ্যমেয়াদী উৎস থেকে সংস্থান করাই হচ্ছে উপযুক্ততার নীতি। তাহলে স্থায়ী সম্পত্তি আমরা কোথা থেকে করব? আমাদের এই দীর্ঘ ও মধ্যমেয়াদী উৎস থেকে আমরা সংগ্রহ করব আমাদের দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই নীতিগুলো ছিল আমাদের অর্থায়নের মূল নীতিমালা, 6টি নীতি। এরপর দেখো 5টি নীতি। আরেকটি নীতি হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য নীতি। আরেকটি নীতি কি? অর্থের সময় মূল্য নীতি। তাহলে অর্থের সময় মূল্য নামে একটা অধ্যায় আছে, যেহেতু এটা প্রথম অধ্যায় সব বিষয়ের একটা দর্পণ বলা যায়, অর্থাৎ সব অধ্যায়ের ছোট ছোট আলোচনা এই অধ্যায়টাতে আছে, এবং পরবর্তীতে এই অধ্যায়গুলো আমরা শিখবো। তো অর্থের সময় মূল্য কি বলতো? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের মানের যে পরিবর্তন হয় সেটাকে আমরা অর্থের সময় মূল্য বলি। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের মানের যে পরিবর্তন, এটাকে আমরা কি বলি? অর্থের সময় মূল্য বলি। সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের মানের যে পরিবর্তন ঘটে তাকে আমরা অর্থের সময় মূল্য বলি। তাহলে আমাদেরকে যে কোনো বিনিয়োগ বা অর্থ সংস্থানের ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে, যদি কোনো অর্থ আমরা ভবিষ্যতে পাই সেটার মূল্য কম, এবং বর্তমানে কোনো অর্থ পেলে সেটার মূল্য কি? বেশি। অর্থাৎ অর্থের যে সময় পছন্দনীয়তা আছে, মানুষ বা ব্যবসায় প্রতিষ্ঠান সবসময় কি করে? বর্তমানে অর্থ প্রাপ্তিকে বেশি প্রাধান্য দেয়, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি অর্থের সময় পছন্দনীয়তা, যেটাকে আমরা কি বলি? অর্থের সময় পছন্দনীয়তা বলি। অর্থাৎ বর্তমানকে বেশি প্রাধান্য দেওয়া। অর্থের সময় পছন্দনীয়তা মানে কি? বর্তমানে অর্থপ্রাপ্তিকে ভবিষ্যতের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া। বর্তমানে অর্থপ্রাপ্তিকে কি? বেশি প্রাধান্য দেওয়া। ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, অর্থের সময় মূল্য অধ্যায়ের গাণিতিক যাবতীয় সমস্যা আমাদের অর্থের সময় মূল্য অধ্যায়ের যে ক্লাস আমরা নিয়েছি সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা এবং গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেই অধ্যায়টাও তোমরা করে ফেলবা। এইখানে নীতির কথা বলতেছি কারণ আমাদের ভবিষ্যতে প্রাপ্ত অর্থ বর্তমানের চেয়ে প্রাপ্ত অর্থের চেয়ে কি? মানের দিক থেকে কমে যায়। এজন্য আমরা কি করব? সবসময় অর্থের সময় মূল্য নীতি অনুসারে ব্যবসায়ের ক্ষেত্রে সবসময় বর্তমানকে বেশি প্রাধান্য দেব। ওকে, এই 6টা নীতির পরে দেখো অর্থায়নের লক্ষ্য শুরুতে বলেছিলাম, একটা লক্ষ্য হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী লক্ষ্য, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য বা মূল লক্ষ্য। স্বল্পমেয়াদী লক্ষ্য কি? মুনাফা সর্বোচ্চকরণ করা। এটা কি? স্বল্পমেয়াদী বা প্রাথমিক। এটা কি? স্বল্পমেয়াদী বা প্রাথমিক লক্ষ্য, স্বল্পমেয়াদী বা প্রাথমিক বা প্রাইমারি গোল, প্রাথমিক লক্ষ্য। ওকে, তাহলে দেখো কম খরচে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করলে মুনাফা সর্বাধিক হয়। তাহলে মুনাফা সর্বোচ্চকরণের কিভাবে করা যায়? যদি উৎপাদন খরচ কমাই এবং বেশি পরিমাণে উৎপাদন করতে পারি তাহলে সেটা হচ্ছে কম খরচে হবে, এবং সেক্ষেত্রে আমাদের কি হবে? মুনাফা সর্বাধিক হবে। সম্পদের দক্ষ বন্টন হয়। মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে কি হয়? সম্পদের দক্ষ বন্টন করা যায়। মুনাফার পরিমাপ করে এই যে মুনাফা যে সর্বোচ্চকরণ হয়েছে না কমে গেছে না বাড়ছে, এটা আমরা মুনাফা কিভাবে পরিমাপ করতে পারি? এটা আমরা ইপিএস বা আর্নিং পার শেয়ার, ইপিএস এর পূর্ণরূপ কি? আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয় নির্ণয়ের মাধ্যমে। শেয়ার প্রতি আয় নির্ণয়ের সূত্র কি বা ইপিএস নির্ণয়ের সূত্র কি? কর পরবর্তী নিট মুনাফা বা আয় মাইনাস অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ ডিভাইডেড বাই সাধারণ শেয়ারের সংখ্যা। এইভাবে আমরা ইপিএস নির্ণয় করতে পারি। এবং এটা হচ্ছে আমাদের মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব? কি করলে হবে? কম খরচে বেশি উৎপাদন করতে পারলে, কম বা দক্ষ উৎপাদন বা দক্ষ কর্মী বাহিনী থাকলে তোমার মুনাফাটা কি? সর্বাধিক করা সম্ভব। এখন দেখো এই যে মুনাফা সর্বোচ্চকরণ, এটা বলতেছে স্বল্প মেয়াদী উদ্দেশ্য। কারণ কি? এর অনেকগুলো সীমাবদ্ধতা আছে। কারণ কি? এর অসংখ্য সীমাবদ্ধতা আছে। দেখো এটার কি কি সীমাবদ্ধতা আছে?
এর অসংখ্য সীমাবদ্ধতা আছে, যেটা বলতেছিলাম মুনাফা সর্বোচ্চকরণের সীমাবদ্ধতা। মুনাফা ধারণার অস্পষ্টতা বিদ্যমান, অর্থাৎ তোমার কতটুকু মুনাফা বৃদ্ধি করতে হবে বা এইটার কোনো ধরনের স্পষ্ট কোনো ধারণা আমরা অর্থায়নের কোনো বইতেই পাই না। নগদ প্রবাহের সময় মূল্য বিবেচনা করে না। আর একটা বড় সমস্যা হচ্ছে, তুমি দেখতেছো মুনাফা 1 লক্ষ টাকা বাড়ছে, কিন্তু এটা অর্থের সময় মূল্য বিবেচনা করে না। কারণ তুমি ভবিষ্যতে 1 লক্ষ টাকা যে আয় করবা, এটার বর্তমান মূল্য 1 লক্ষর তুলনায় কম, অর্থাৎ 80,000 70,000 এমন হতে পারে। বাট্টার হারের উপরও সেটা নির্ভরশীল। তাহলে অর্থের সময় মূল্য বিবেচনা করে না কে? এই যে মুনাফা সর্বোচ্চকরণ। কে বিবেচনা করে না? মুনাফা সর্বোচ্চকরণ। মুনাফা সর্বোচ্চকরণ হচ্ছে অর্থের সময় মূল্য বিবেচনা করে না। এরপর দেখো, নগদ প্রবাহ ও ঝুঁকিকে বিবেচনা করে না। আর কি বিবেচনা করে না? নগদ প্রবাহ এবং ঝুঁকি এর কোনোটাই বিবেচনা করে না। শেয়ার মূল্যের উপর কম গুরুত্ব আরোপ করে। শেয়ারের দেখো, শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয়ের উপর গুরুত্ব দিচ্ছে, কিন্তু শেয়ারের মূল্য বা আমাদের যে সম্পদ, শেয়ারের মূল্য বৃদ্ধি করাই হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের মূল লক্ষ্য। তো সেইটার উপর কোনো ধরনের গুরুত্ব আরোপ করে না। তাহলে এই সীমাবদ্ধতার কারণে এইটাকে আমরা বলছি স্বল্পমেয়াদী বা প্রাথমিক উদ্দেশ্য। তাহলে আমাদেরকে কোন উদ্দেশ্যে যেতে হবে ফিনান্সের ক্ষেত্রে? ফিনান্সের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। ফিনান্সের আরেকটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, যেটাকে আমরা বলতেছি মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য বা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, যেটাকে আমরা কি বলতেছি? মূল উদ্দেশ্য বা কি দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। ওকে, মূল উদ্দেশ্য বা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। একটি ফার্মের সম্পদ সর্বাধিকরণ বলতে ওই ফার্মের শেয়ারের মূল্য সর্বাধিকরণ বা নিট বর্তমান মূল্য সর্বাধিকরণকে বোঝায়। তাহলে আমরা বলতেছিলাম যে সম্পদ সর্বাধিকরণ মানে কি? সম্পদ সর্বাধিকরণ মানে হচ্ছে ওই ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যকে বৃদ্ধি করা, শেয়ারের বর্তমান মূল্যকে বৃদ্ধি করা। তাহলে দেখো, এইটা অর্থের সময় মূল্যকে বিবেচনা করতেছে। অর্থাৎ আমরা যে নগদ প্রবাহ পাবো, সেটাকে বাট্টার হার দিয়ে ভাগ করে আমরা বর্তমানে নিয়ে এসে তখন এই সম্পদ সর্বাধিকরণটাকে আমরা বিবেচনা করতেছি। তার মানে এটা অর্থের সময় মূল্য বিবেচনা করে। আধুনিক সময়ে সবচেয়ে গ্রহণযোগ্য লক্ষ্য এবং সর্বজন স্বীকৃত। এবং এই যে সম্পদ সর্বাধিকরণ করা, এটা হচ্ছে আধুনিক বিষয় এবং হচ্ছে এটা সর্বজন স্বীকৃত একটা বিষয়। সর্বগ্রহণযোগ্য এবং সর্বজন স্বীকৃত বিষয় হচ্ছে আমাদের এই সম্পদ সর্বাধিকরণের বিষয়টা। আশা করি মনে থাকবে। তাহলে আমাদের অর্থায়নের মূল লক্ষ্য কি? সম্পদ সর্বাধিকরণ করা। এবং এই সম্পদ সর্বাধিকরণ মানে হচ্ছে শেয়ারের বর্তমান মূল্য বৃদ্ধি করা। এখন দেখো, সম্পদ সর্বাধিকরণকে কেন আমরা মূল লক্ষ্য বা দীর্ঘমেয়াদী লক্ষ্য বলতেছি? কারণ এর অনেকগুলো সুবিধা আছে। এটা হচ্ছে একটা স্পষ্ট ধারণা। এটা ঝুঁকি বিবেচনা করে, অর্থের সময় মূল্য এবং নগদ প্রবাহ বিবেচনা করে। যেটা মুনাফা সর্বোচ্চকরণ করে না। এরপর দেখো, শেয়ার মূল্যের উপর অধিক গুরুত্ব আরোপ করা, যেটা মুনাফা সর্বোচ্চকরণ কিন্তু কোনো গুরুত্বই আরোপ করেনি। তাহলে আমরা শেয়ার প্রতি মূল্য বা শেয়ারের বর্তমান মূল্যকে প্রাধান্য দিচ্ছি সম্পদ সর্বাধিকরণে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এই অধ্যায়ের, অর্থাৎ আমাদের যে অর্থায়নের ধারণা, এটার একেবারে একটা স্পষ্ট ধারণা পেলা। তোমরা ফিনান্স প্রথম পত্রে কি কি বিষয় পড়বা, এই সব কিছুর একটা স্বচ্ছ ধারণা থাকে আমাদের প্রথম অধ্যায় বা অর্থায়নের সূচনায়। এই পুরো বিষয়টা আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের যেসব বিষয় কনফিউশন ছিল, এমসিকিউতে কি কি আসতে পারে, সৃজনশীলে কি কি আসতে পারে, সম্পূর্ণটাই আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এই পর্যায়ে আমি তোমাদের শুরুতে বলেছিলাম, আজকের ক্লাসে আমরা খুবই সহজভাবে যে বিষয়গুলো শিখবো সেগুলো সৃজনশীলে অ্যাপ্লাই করে দেখবো। আসলে আমাদের সৃজনশীল কিভাবে লেখা উচিত, কিভাবে লিখলে তুমি তোমার সৃজনশীল এই যে ফিনান্সের দেখো 3 অধ্যায় থেকে 9 অধ্যায় পর্যন্ত সবগুলোই ম্যাথ, ওইগুলোতে তুমি চাইলে যদি শিখতে পারো আমার ক্লাসগুলো করে, তাহলে 10-এ 10 পাবা। কিন্তু এই যে থিওরিটিক্যাল যে সৃজনশীল আছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এইখানে তুমি কিভাবে 10-এ 10 বা 10-এ 9 পাবা? এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই, সৃজনশীলে কি 10-এ 10 পাওয়া যায় থিওরিটিক্যাল সৃজনশীল? উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ আমি যখন এইচএসসি দিয়েছিলাম এবং যশোর বোর্ডে 3য় স্থান অর্জন করেছিলাম, তখন আমি কিন্তু গ্রুপ সাবজেক্টগুলোতে প্রায় 97, 98, 99 এরকম করে মার্কস পাইছি। তাহলে তুমি বুঝতে পারতেছো আমার এমসিকিউ যদি কোনো এমসিকিউতে 28, 29টা হয়, তাও কিন্তু আমার প্রায় 70-এর মধ্যে 67, 68, 69 এমন পেতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো থিওরিটিক্যালে অবশ্যই 10-এ 10 পাওয়া সম্ভব। এখন তোমরা হচ্ছে সিস্টেমেটিক্যালি ওয়েতে কি চাচ্ছে সেটা লিখতেছো না, তোমরা উদ্দীপক নিয়ে পড়ে আসো। এগুলো করলে তুমি 10-এ 10 পাবা না। তোমাকে ক খ
হুবহু ক খ হচ্ছে যেটা চাচ্ছে এক্সাক্ট সেটা লিখতে হবে, গতে তোমার যেটা চাচ্ছে ওটা তো স্পেসিফিক ভাবে অ্যান্সার করতে হবে, পাশাপাশি উদ্দীপকের সাথে অ্যালাইন করতে হবে। তোমরা উদ্দীপকের সাথে অ্যালাইন না করে উদ্দীপক ব্যাখ্যা করো, এটা করা যাবে না। তো আজকের ক্লাসে আমরা দুইটা সৃজনশীল রেখেছি, কিভাবে তোমরা লিখতে পারো। দেখো আমরা সৃজনশীলের ক্ষেত্রে ক এবং খ আগে সলভ করে নিব, কারণ ক এবং খ এর সাথে আমাদের উদ্দীপকের তেমন একটা মিল থাকে না। বলতেছে লভ্যাংশ কি, আমরা লভ্যাংশ নীতি পড়েছি। লভ্যাংশ কি? লভ্যাংশ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে যে আয়টা বা যে মুনাফা হয় সেটা তার যতটুকু, যার যতটুকু, তাহলে যতটুকু আয় হয় তার যতটুকু হচ্ছে শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করা হয়, সেটাকে আমরা লভ্যাংশ বলি। তাহলে যৌথ মূলধনী কোম্পানির আয়ের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে দেওয়া হয় আয় আকারে, সেটাকে আমরা কি বলি? লভ্যাংশ বলি। আমরা উত্তরে যদি যাই, নমুনা উত্তরে যদি যাই, শেয়ার হোল্ডারদের মধ্যে নিট মুনাফার বন্টনযোগ্য অংশকে লভ্যাংশ বলে। এইভাবেও তোমরা লিখতে পারো। ক্ষয়ে চলে আসো। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়? ব্যবসায়ে সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়? সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে কি বোঝায়, এটা আমাদেরকে প্রশ্ন করতে পারে। বা সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তাহলে এই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতা ব্যবসায়ের, এটা কি আমরা মূলত কি বলি? দেখো, ব্যবসায় প্রতিষ্ঠান সমাজে প্রতিষ্ঠিত, অর্থাৎ আমাদের রাষ্ট্রের মধ্যে আছে। তাহলে এই যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের মধ্যে থেকে জনগণের কাছে কি করে? বিক্রি করে তাদের আয় বা মুনাফা করে, তাই না? এটা প্রতিনিয়ত করছে। তাহলে এই ব্যবসায়ের একটা দায়িত্ব আছে এই সমাজের মানুষগুলোর জন্য কোনো একটা কিছু করা, কোনো একটা কিছু করা। এখন এই করাটা কিভাবে হইতে পারে? তুমি কি যা আয় করছো সেটা জনগণকে দিয়ে দিবা? না, এমন না। তুমি তো কর দিচ্ছ, সরকার সেটা জনগণের মধ্যে বন্টন করতেছে। তাহলে তোমার কাজ হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য দেওয়া, অতিরিক্ত লাভ না করা। তারপরে ব্যবসায়ের আরেকটা কাজ হচ্ছে ভালো পণ্য তৈরি করা, সমাজের জন্য ক্ষতিকারক যেমন মাদক, এগুলো ব্যবসা না করা। ঠিক আছে? তারপরে হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য দেওয়া, তোমার যারা শ্রমিক কর্মী আছে তাদেরকে উপযুক্ত বেতন দেওয়া, উপযুক্ত পারিশ্রমিক দেওয়া। তারপরে হচ্ছে সরকার যে জনগণের কল্যাণ করবে সরকারি অর্থায়নের মাধ্যমে, তাহলে আমাদেরকে কি করতে হবে? ব্যবসার ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক পরিমাণ কর দিতে হবে। তাহলে এইগুলো করলেই পাশাপাশি কি করা যায়? মুনাফার একটা অংশ সমাজের কল্যাণে ব্যয় করা যায়, যেমন হাসপাতাল প্রতিষ্ঠা করা যায়। তারপরে হচ্ছে তোমার হাসপাতাল প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে এডুকেশন বা শিক্ষা বৃত্তি দেওয়া যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের সমাজ থেকে যেহেতু ব্যবসায় প্রতিষ্ঠান আয় করে, এই আয়ের পাশাপাশি তারা সমাজের জন্য তাদের যে দায়িত্ব রয়েছে সেগুলো পালন করবে এবং কিছু কল্যাণমূলক কাজ করবে। এটাকে আমরা বলছি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। এখন তোমরা কিভাবে লিখতে পারো? সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সমাজের সব পক্ষের স্বার্থ রক্ষার দায়িত্বকে বোঝায়। যেটা আমি বলতেছিলাম, যারা ক্রেতা আছে তাদেরকে ন্যায্য মূল্যে পণ্য দেওয়া, সঠিক পণ্য দেওয়া, ভেজাল না দেওয়া। তারপরে তোমার যারা শ্রমিক কর্মী আছে সেও তো একটা পক্ষ, তাকে ন্যায্য বা উপযুক্ত বেতন দেওয়া। সরকার একটা পক্ষ, সরকারকে নিয়মিত কর দেওয়া এবং সঠিক পরিমাণে কর দেওয়া। তো এইগুলো হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ, তাদের স্বার্থ রক্ষার দায়িত্বকে বোঝায়। সমাজের দিকে দৃষ্টি রেখে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় দ্রব্য বা সেবার উৎপাদন, অর্থাৎ যে পণ্যগুলো সমাজের প্রয়োজন সেগুলো উৎপাদন করা, তা সঠিক মূল্যে বিতরণ করা। বিভিন্ন প্রকল্প নেওয়ার সময় সম্পদ সর্বাধিকরণের পাশাপাশি সামাজিক কল্যাণের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা। এরূপ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে। তাহলে এইটাকেই বলতেছি আমরা সামাজিক দায়বদ্ধতা। দেখো দুইটা স্টেপে লিখতেছি, এইভাবে লিখলে আমাদের কতে 1, খতে তোমরা 2 2 পাবা। এরপর আমরা গতে যাব। গতে যাওয়ার আগে আমাদেরকে উদ্দীপক পড়তে হবে। দেখো জনাব রফিক রহিমা অ্যান্ড কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। পূবালী ব্যাংকে তাদের 9 লক্ষ টাকা জমা ছিল। তাহলে এই যে জনাব রফিক একটা কোম্পানির ব্যবস্থাপক, তাদের 9 লক্ষ টাকা জমা ছিল। ওকে, কিন্তু অধিকতর লাভের আশায় সম্পূর্ণ অর্থ স্কয়ার কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে এই যে জনাব রফিকের যে বা তাদের ব্যবসায়ের যে অর্থ ছিল, তিনি ব্যবস্থাপক, তিনি 9 লক্ষ টাকা স্কয়ার কোম্পানির শেয়ারে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় অধিক মুনাফার আশায়। তাহলে আমরা একটা জিনিস পড়েছিলাম যে ঝুঁকিপূর্ণ, তুমি ঝুঁকি এবং মুনাফার নীতি, যত বেশি ঝুঁকি নিবা তোমার আয়টাও তত বেশি হবে। তাহলে এইটা কিন্তু সেইখানে সামঞ্জস্যপূর্ণ। দেখো উদ্দীপকের সাথে সাথে কি কি প্রশ্ন করতে পারে। আবার পাশাপাশি আরেকটা প্রশ্ন হতে পারে এখানে যে এই দেখো অধিকতর লাভের আশায় সম্পূর্ণ অর্থ একটা কোম্পানিতে বিনিয়োগ দিচ্ছে, তাহলে সে কোন নীতি লঙ্ঘন করছে? তাহলে সে হচ্ছে বৈচিত্র্যায়ন নীতি লঙ্ঘন করছে। তাহলে তোমাকে গ বা ঘতে যেই প্রশ্নই করুক না কেন, তুমি উদ্দীপক পড়ার সাথে সাথে তোমার কিন্তু ক্যাচ করতে হবে যে আমাকে কি কি প্রশ্ন দিতে পারে এখান থেকে। তাহলে আমি একটা দেখলাম হচ্ছে ঝুঁকি এবং মুনাফার নীতি, আর একটা দেখলাম পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির উল্টা। তাহলে আমাকে যেইটাই বলুক আমাকে স্পেসিফিক প্রথম লাইনে ওই অ্যান্সারটা করতে হবে। এরপর দেখো বছরান্তে তিনি প্রায় 25% হারে মুনাফা অর্জন করে। তাহলে সে যে
ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করছিল, তার বিপরীতে একটা বড় আয় পাইছে বা অধিক লাভ পাইছে, যেটা হচ্ছে ঝুঁকি এবং মুনাফার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ যত বেশি ঝুঁকি নিবে তত বেশি আয় করবে। এবার বলছে উক্ত লাভের 10% তিনি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে প্রদান করেন। তাহলে দেখো তিনি প্রথমে তাদের যে টাকা ছিল সেটা সংগ্রহ করছে, ব্যাংক থেকে নিয়ে আসছে, তারপরে কি করছে, বিনিয়োগ করছে, তারপরে বিনিয়োগ থেকে যে আয় আসছে সেটা আবার লভ্যাংশ আকারে কি করছে, বন্টন করছে। তাহলে দেখো সে 3টা কার্যাবলী করছে। তাহলে তার প্রশ্ন আসতে পারে তোমার যে তিনি কি কি কার্যাবলী, অর্থায়নের কি কি কার্যাবলী সম্পাদন করছে। তাহলে আমরা অর্থায়নের কার্যাবলীর মধ্যে পড়ছি অর্থ সংগ্রহ করা, বিনিয়োগ করা, সংরক্ষণ করা, তারপর একটা কি পড়ছি, বন্টন করা। তাহলে এই যে কার্যাবলীগুলো, এই কার্যাবলীর মধ্যে তিনি কয়টা করছে, তিনি অর্থ সংগ্রহ করছে, বিনিয়োগ করছে এবং কি করছে, বন্টন করছে। ওকে, এখন আমরা প্রশ্নে যাই। দেখো উদ্দীপকের পরে আমরা কিন্তু এখন প্রশ্নে যাই নাই, কিন্তু আমরা কিন্তু উত্তর অনেকগুলো পেয়ে গেছি। কি কি প্রশ্ন হতে পারে সেটাও বুঝে ফেলছি। জনাব রফিক অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছে? তাহলে আমরা দেখেছি ঝুঁকি এবং মুনাফার নীতি। কোন নীতি অনুসরণ করছে? ঝুঁকি। তাহলে তোমাকে প্রথমেই বলতে হবে জনাব রফিক অর্থায়নের ঝুঁকি এবং মুনাফা, ঝুঁকি বনাম মুনাফার নীতি অনুসরণ করেছে, ঝুঁকি এবং মুনাফার নীতি অনুসরণ করেছে, নিচে ব্যাখ্যা করা হলো। এরপর তুমি ঝুঁকি ও মুনাফার নীতি ব্যাখ্যা করবা, তারপরে উদ্দীপকের সাথে অ্যালাইন করবা। তাহলে আমরা গতে যাই। জনাব রফিক অর্থায়নের ঝুঁকি ও মুনাফার নীতি অনুসরণ করেছেন। এই যে একটা লাইন তুমি লিখতে পারলে স্পেসিফিক ভাবে 1 পাইছো। এখন এই ঝুঁকি এবং মুনাফার নীতি কি, এটা দ্বিতীয় স্টেপে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এই যে ঝুঁকি এবং মুনাফার নীতি, তাহলে আরো 1 পাবা। এই নীতি অনুযায়ী ঝুঁকি ও মুনাফা ধনাত্মক বা সমমুখী সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ যে প্রকল্পের ঝুঁকি বেশি সেটার আয়ও বেশি। তুমি যদি বেশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করো তাহলে বেশি আয় করতে পারবা, পাশাপাশি তোমার যদি ক্ষতি হয় ক্ষতিটাও বেশি হবে। এই কথাগুলোই হচ্ছে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে। এরপরে উদ্দীপকের সাথে অ্যালাইন, ওই যে রফিক সাহেব যে হচ্ছে তিনি হচ্ছে তার সমুদায় অর্থ বেশি ঝুঁকি নিয়ে বিনিয়োগ করছে, এর ফলে তিনি 25% অর্থাৎ অতিরিক্ত লাভ করতে পারছে, বেশি মুনাফা করতে পারছে। অর্থাৎ তার হচ্ছে ঝুঁকি এবং মুনাফার নীতির সাথে সম্পর্কের বিষয়টা তুমি উদ্দীপকের সাথে যে অ্যালাইন করলা শেষ লাইন এসে, তাই বলা যায় উদ্দীপকের জনাব রফিক অর্থায়নের ঝুঁকি ও মুনাফার নীতি অনুসরণ করেছে। এই যে উদ্দীপকের সাথে অ্যালাইন করলে আরো 1 মার্ক। এখন তোমরা করো কি, শুরুতেই উদ্দীপক নিয়ে যাও এবং হচ্ছে পুরাটা এলোমেলো করে ফেলো। অর্থাৎ যেটা চাচ্ছে, আমার তো চাচ্ছে ঝুঁকি এবং মুনাফা নীতি, এটা আমাকে প্রথম কথায় বোঝাইতে হবে, দেখাইতে হবে। এরপরে ঝুঁকি ও মুনাফা নীতি কি, এটা আমাকে দ্বিতীয় স্টেপে ব্যাখ্যা করতে হবে। শেষে এসে উদ্দীপকের সাথে অ্যালাইন। উদ্দীপকে এত বড় না, মানে উদ্দীপকের সাথে অ্যালাইন করার সময় এত বড় না লিখলেও হবে, আরো কম কথা লিখলেও হবে। তো এমন না যে গয়ের উত্তর আমার 2 পৃষ্ঠা লিখতে হবে, গয়ের উত্তর তুমি 1 পেজ লিখে 3-এ 3 পাইতে পারো। ওকে, এরপর আমরা ঘতে যাব। আমরা শেষ, ঘতে যাব। উদ্দীপকে জনাব রফিক অর্থায়নের কোন কোন কার্যাবলী, তাহলে আমরা অর্থায়নের কার্যাবলী পড়ছি, ব্যবস্থাপকীয় কার্যাবলী পড়ছি। তাহলে অর্থায়নের কি কি কার্যাবলী আছে? ব্যবস্থাপকীয় কার্যাবলীর মধ্যে তোমরা পড়ছো যে অর্থ সংস্থান এবং একটা হচ্ছে বিনিয়োগ কার্যাবলী, এটা অর্থায়ন কার্যাবলী, আর একটা হচ্ছে বন্টন কার্যাবলী বা লভ্যাংশ সিদ্ধান্ত সংক্রান্ত কার্যাবলী। তাহলে এই 3টা কার্যাবলী তিনি কিন্তু করছে, যেটা তোমাদেরকে উদ্দীপক ব্যাখ্যার সময় বলছি। তাহলে উত্তরে লিখবা, তোমরা উত্তরে এই 3টা কার্যাবলীর কথা লিখবা। জনাব রফিক অর্থায়নের তহবিল সংগ্রহ, কি বলছো, তহবিল সংগ্রহ, বিনিয়োগ, বন্টনের কাজ সম্পাদন করেছেন, এইটা লিখতে পারলে তুমি 1 পাবা। এরপরে দ্বিতীয় স্টেপে এসে তোমাকে এই 3টা কার্যাবলীর ব্যাখ্যা লিখতে হবে, কোনটা অর্থ সংগ্রহ, কোনটা বিনিয়োগ, কোনটা বন্টন। তৃতীয় স্টেপে এসে এই যে আরো 1 পাইলা। এরপর তৃতীয় স্টেপে যখন আসবা, তৃতীয় স্টেপে এসে যখন উদ্দীপকের সাথে অ্যালাইন করবা যে তিনি কিভাবে 3টা কাজের সাথে হচ্ছে কিভাবে মিল পাইছে, যেমন 9 লক্ষ টাকা সংগ্রহ করা হচ্ছে অর্থ সংস্থান কার্যাবলী, তারপর হচ্ছে বিনিয়োগ করা, এসপায়ার কোম্পানি শেয়ারে যখন 9 লক্ষ টাকা বিনিয়োগ করছে সেটা বিনিয়োগ কার্যাবলী, এরপর যখন লভ্যাংশ আকারে বন্টন করছে সেটা বন্টন কার্যাবলী। এইটা যখন অ্যালাইন করবা তখন তুমি আরো 1 মার্ক পাবে। এবং সর্বশেষ তোমার উচ্চতর দক্ষতামূলক, সেখানে তোমাকে একটু আলোচনা করতে হবে যে তহবিল উৎসের খরচ ও সুবিধা অসুবিধা বিবেচনা করে তহবিল সংগ্রহ করা হয়। জনাব রফিকের যে বিষয়গুলো তুমি সেগুলো আবারও একটু ব্যাখ্যা করবা এবং শেষে লিখবা, তাই বলা যায় জনাব রফিক অর্থায়নের তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ এবং তহবিল বন্টনের কাজ সম্পাদন করেছেন। এইভাবে যদি তুমি লিখতে চাও, শেষের স্টেপটা এত বড় না লিখলেও চলবে, তাও তুমি 4-এ 4 পাবা। কিন্তু এই প্রথম 3টা স্টেপ, এইখানে 1, এইখানে 1 এবং এইখানে 1, এই 3টা লিখতেই হবে। শেষের স্টেপটা এত বড় না লিখলেও চলবে। ওকে, তো এই ছিল আমাদের ক খ গ ঘ এর অ্যান্সার। আমরা আরো একটি সৃজনশীল দেখবো আমরা কিভাবে লিখতে পারি। দেখো এটার ক্ষেত্রে আমি বলবো ক এবং খ আগে আমরা সলভ করে নিই। বলছে তারল্য কি, তারল্য হচ্ছে যে কোনো ধরনের সম্পদকে দ্রুত নগদ অর্থে রূপান্তর করা। তাহলে তারল্য কি, তারল্য হচ্ছে যে কোনো পণ্য বা সম্পদ বা সিকিউরিটি বিক্রি করে দ্রুত নগদ অর্থে রূপান্তরের ক্ষমতাকে আমরা তারল্য বলি। এরপরে খতে বলছে উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প সর্বদাই গ্রহণযোগ্য নয়, এটা ব্যাখ্যা করতে। তাহলে দেখো এর আগের একটা প্রশ্নে পড়ছি আমরা বেশি ঝুঁকি নিয়ে বেশি মুনাফা করছে, কিন্তু সবসময় কি মুনাফা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য? উত্তর হচ্ছে না, কারণ মুনাফা সর্বোচ্চকরণ
আমাদের কি অর্থায়নের মূল উদ্দেশ্য না, অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে কি সম্পদ সর্বাধিকরণ। এভাবেই তোমাদেরকে লিখতে হবে যে অর্থায়নের সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অনুযায়ী উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদা গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের শেয়ারের মূল্য বৃদ্ধি করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, শেয়ারের বর্তমান মূল্য বৃদ্ধি করা। মুনাফা সর্বাধিকরণের লক্ষ্য উচ্চ মুনাফাকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু এই লক্ষ্যটি ঝুঁকি, অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ ইত্যাদি বিবেচনা করে না বলে মুনাফা বেশি হলেই তা গ্রহণ করা উচিত নয়। কিন্তু সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যে এই তিনটি বিষয় বিবেচনা করা হয়, তাই উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প সর্বদা গ্রহণযোগ্য নয়। এবং এটা হচ্ছে এই যে মুনাফা সর্বোচ্চকরণ, এটা হচ্ছে একটা কি অস্পষ্ট ধারণা। ওকে, এরপরে আমরা গতে যাব। গতে যাওয়ার আগে আমরা উদ্দীপক পড়ব। ডিকে লিমিটেডের অন্যতম পরিচালক মিস্টার অভিজিৎ তিনি বার্ষিক পরিকল্পনার আওতায় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের উৎস নির্ণয়পূর্বক প্রাপ্তি নিশ্চিত করে। তাহলে অর্থ উৎস নির্ণয়পূর্বক প্রাপ্তি নিশ্চিত করা হচ্ছে অর্থ সংস্থান। ওকে, যে কোনো নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তিনি প্রকল্পটির সম্ভাব্য ব্যয়, প্রয়োজনীয় মূলধন, প্রকল্পের আয়ুষ্কাল, প্রত্যাশিত নগদ প্রবাহ, ঝুঁকি ইত্যাদি বিবেচনা করেন। তাহলে এটা হচ্ছে প্রকল্প মূল্যায়ন বা মূলধন বাজেটিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। এটা কি? এটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। পরের যে লাইনটা বলছে এটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, ব্যবস্থাপকীয় কার্যাবলীর বিনিয়োগ সিদ্ধান্ত, যেখানে অন্যান্য পরিচালকগণ মুনাফার অধিকাংশ লভ্যাংশ হিসেবে নিতে আগ্রহী। তাহলে পরিচালকরা বলতেছে যে মুনাফার যতটুকু হয় পুরাটাই লভ্যাংশ আকারে দিয়ে দিতে, কিন্তু সেখানে তিনি চান মুনাফার উল্লেখযোগ্য অংশ ব্যবসায় সম্প্রসারণের জন্য জমা রাখতে। তাহলে এই যে জমা রাখতে চান এটা হচ্ছে সংরক্ষিত মুনাফা। এটা কি? সংরক্ষিত মুনাফা। তাহলে লভ্যাংশের যে অংশ বন্টন করা হয় না সেটাকে আমরা বলি সংরক্ষিত মুনাফা। এরপর দেখো, যাহা দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। তাহলে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা কি আমাদের সম্পদ সর্বাধিকরণ। এটা কি? সম্পদ সর্বাধিকরণ, যেটা আমাদের ফিনান্সের বা অর্থায়নের মূল উদ্দেশ্য, সম্পদ সর্বাধিকরণ। তাহলে এটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। তাহলে দেখো কতগুলো বিষয় আমরা আইডেন্টিফাই করলাম। এখন প্রশ্ন আসবে যে সম্পদ সর্বাধিকরণ কি, এটা ব্যাখ্যা করো, তিনি করতে পারছে কিনা। তারপরে প্রশ্ন আসবে তিনি কি কি কাজ করছে, এগুলো নিয়ে প্রশ্ন আসবে। যে আমাদের অর্থ সংগ্রহ করছে, প্রথমে যেটা বলছে অর্থ সংগ্রহ, তারপরে বিনিয়োগ করছে, তারপরে হচ্ছে সংরক্ষিত মুনাফার বিষয়টা আমাদের আসছে। এই দিক থেকে আমাদেরকে প্রশ্ন করতে পারে। তাহলে সম্পদ সর্বাধিকরণ। ওকে, এখন আমরা গতে যাব। মিস্টার অভিজিৎ নতুন প্রকল্প গ্রহণে অর্থায়নের কোন কাজটি করেছেন। তাহলে আমরা দেখো এই যে প্রকল্পের ক্ষেত্রে যা যা ছিল আমি কিন্তু এখানে লিখেই দিয়েছে। বিনিয়োগ কার্যক্রমটি করেছেন, তাহলে ব্যবস্থাপকীয় কার্যাবলীর বিনিয়োগ সিদ্ধান্ত তিনি নিয়েছেন। কি নিয়েছে? বিনিয়োগ কার্যক্রম করেছেন, তাই না? বিনিয়োগ কার্যক্রম বা বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছে বা ব্যয় সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগ কার্যক্রমের আরেক নাম ব্যয় সিদ্ধান্ত। ওকে, তাহলে আমরা গতে লিখতে পারি মিস্টার অভিজিৎ নতুন প্রকল্প গ্রহণে অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছে। এক পেয়ে গেল। এবার এই বিনিয়োগ সিদ্ধান্ত কি? অর্থ সংগ্রহ করার পর বা তহবিল সংগ্রহ করার পর কোন প্রকল্পে বিনিয়োগ করা হবে সেগুলো মূল্যায়ন করে উপযুক্ত প্রকল্প বিবেচনা করে সেটা যথাযথ বন্টন করা এবং পুনর্মূল্যায়ন করা হচ্ছে আমাদের বিনিয়োগ সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত। এই যে অর্থ সংগ্রহের পর কোথায় বিনিয়োগ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এজন্য সম্ভাব্য সব প্রকল্পের মুনাফা ঝুঁকি বিবেচনা করা হয়। যে প্রকল্পের মুনাফা বেশি এবং ঝুঁকি কম সে প্রকল্পে বিনিয়োগ করা হয়, এটাই বিনিয়োগ সিদ্ধান্ত। ওকে, তারপর উদ্দীপকের সাথে অ্যালাইন করে শেষে লিখবা যে সেক্ষেত্রে তোমাকে বুঝায় বলতে হবে যে না আসলেই তিনি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্তের কাজ করেছেন। তাহলে তুমি 3টা স্টেপে যদি লিখতে পারো, তাহলে প্রথম স্টেপের জন্য প্রথম হুবহু যেটা চাইছে 1, তারপর একটা আরো 1, এটা এই দুইটা মিলে 1 এবং শেষে উদ্দীপকের সাথে অ্যালাইন করায় আরো 1 পাবা। এই হচ্ছে তোমার 3 মার্কের আনসার। ঘতে আমরা যাব। ঘতে কি বলে দেখো, ঘতে বলছে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য মুনাফা সংরক্ষণে অর্থায়নের কোন লক্ষ্যটি অর্জিত হবে। তাহলে এই যে সংরক্ষিত মুনাফা তিনি যেটা রাখতে চাচ্ছেন, এটা রাখলে শেয়ার বাজারে কি হবে? শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে। যেটা অর্থায়নের কোন লক্ষ্য? অর্থায়নের দীর্ঘমেয়াদী লক্ষ্য, যেটা হচ্ছে অর্থায়নের কোন লক্ষ্যটি অর্জন হবে? সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য, যেটা আমি কিন্তু লিখে ফেলছি অলরেডি। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন হবে। তো এই বিষয়টাই তোমাকে এখন লিখতে হবে। বলতেছে দেখো, উদ্দীপক উল্লেখিত প্রতিষ্ঠান উল্লেখযোগ্য মুনাফা সংরক্ষণে অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জিত হবে। এখন তুমি বলো সম্পদ সর্বাধিকরণ কি? তোমাকে যা যা পড়াইছি যে সম্পদ সর্বাধিকরণ হচ্ছে অর্থায়নের মূল লক্ষ্য, দীর্ঘমেয়াদী লক্ষ্য। এটা শুধুমাত্র করা যায় শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধির মাধ্যমে। এবং শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি মানে কি? শেয়ার হোল্ডারদের সম্পদ বৃদ্ধি। তো এই বিষয়গুলো লেখার পর তুমি উদ্দীপকের সাথে অ্যালাইন করবা 3য় স্টেপে এসে, এবং 4র্থ স্টেপে তোমাকে লিখতে হবে যে তিনি উদ্দীপকের প্রতিষ্ঠানের মুনাফা সংরক্ষণ দ্বারা অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জিত হবে। এইভাবে তুমি 4টা স্টেপে যদি লিখতে পারো তাহলে তোমাকে কি হবে? 4-এ 4 পাবা। ওকে, 4-এ 4 পাবা। ওকে, তো এই হচ্ছে আমাদের 2টা সৃজনশীল কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে তুমি একটা অধ্যায়, থিওরিটিক্যাল অধ্যায় হলেও তুমি কিভাবে পড়লে তুমি এবং কিভাবে লিখলে 10-এ 10 পেতে পারো, সেই টেকনিক আশা করি বুঝতে পারছো। এখন থেকে সৃজনশীলগুলো এইভাবে লেখার চেষ্টা করবা, ইনশাল্লাহ
তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে শুরুতে বলেছিলাম এই অধ্যায়ের এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ এবং এখান থেকে এমসিকিউ অবশ্যই আসবে, এবং আজকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমাদের সলভ করে দিই। আসো আমরা এখন এমসিকিউতে চলে যাই। এমসিকিউতে কি বলছে? অর্থায়নের সাধারণ অর্থ কোনটি? অর্থায়নের সাধারণ অর্থ কোনটি? তাহলে অর্থায়নের সাধারণ অর্থ বলতে আমরা মূলত আমাদের অর্থায়ন মূলত সবগুলো বিষয় নিয়ে কাজ করে। অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ, সংরক্ষণ, তহবিল বন্টন সবগুলো নিয়ে কাজ করে। কিন্তু সাধারণভাবে যদি আমরা বলি, সাধারণভাবে বললে আমরা বলবো এটা হচ্ছে অর্থ সংগ্রহ। সাধারণভাবে বললে আমরা কি বলবো? অর্থ সংগ্রহ। তাহলে অর্থায়নের সাধারণ অর্থ কি বা সাধারণ বিষয় কি? অর্থ সংগ্রহ করা। মানে আমরা মুখে মুখে যেটা বলি অর্থায়ন মানে মনে হয় শুধুমাত্র অর্থ সংগ্রহ করা। তো এই সাধারণ অর্থটা তোমার কাছে জানতে চাইছে। অর্থাৎ আমাদের পুরো বিষয়টা কিন্তু অর্থায়নের মধ্যে। এখানে দেখতেছো 4টা বিষয়ই অর্থায়ন, 4টা বিষয়ই আমাদের অর্থায়ন, 4টা বিষয় অর্থায়ন। কিন্তু মানুষ যেটা ভাবে, সাধারণভাবে মানুষ যেটা ভাবে সেটা হচ্ছে অর্থ সংগ্রহ করা। তাহলে অ্যান্সার হবে ক। অ্যান্সার কি হবে? ক। ওকে, তোমাকে যদি সাধারণ অর্থ না বলে যদি বলতো নিচের কোনটি অর্থায়ন সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত, তোমার অ্যান্সার হইতো সবগুলা। ওকে, এরপর দেখো 2 আসো, বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন গ্রহণযোগ্য দ্রব্যকে কি বলে? তাহলে সর্বগ্রহণযোগ্য দ্রব্য হচ্ছে অর্থ। বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত বা সর্বজন গ্রহণযোগ্য বিষয় হচ্ছে আমাদের অর্থ বা মানি। অর্থ বা মানি। ওকে, মানি বা অর্থ। তাহলে অ্যান্সার ক। 3 আসো, তহবিল সংগ্রহ ও বিনিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াকে কি বলে? তহবিল সংগ্রহ, তহবিল সংগ্রহ, বিনিয়োগ, নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে বন্টন, সব কার্যাবলীকে আমরা বলি অর্থায়ন বা ফাইন্যান্স। এই সব কার্যাবলীকে আমরা কি বলি? অর্থায়ন বা ফিনান্স। তাহলে ক হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো নিচের কোন কাজটি অর্থায়নের সাথে জড়িত? নিচের কোন কাজটি অর্থায়নের সাথে জড়িত? তাহলে ব্যাংক হিসাব খোলা, এটা ব্যাংক ম্যানেজমেন্ট, ব্যাংক নিয়ন্ত্রণ, ব্যাংক ম্যানেজমেন্ট। তথ্য সরবরাহ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। আর অর্থ সংরক্ষণ, দেখো তহবিল সংগ্রহ, বিনিয়োগ, তারপরে হচ্ছে সংরক্ষণ, নিয়ন্ত্রণ, এই কাজটা করা হয় অর্থায়নে। তাহলে অর্থ সংরক্ষণ করা হচ্ছে আমাদের অর্থায়নের কাজ, অর্থায়নের সাথে জড়িত। তাহলে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। 5 আসো, বিনিময়ের সহজ মাধ্যম কোনটি? বিনিময়ের সবচেয়ে সহজ মাধ্যম, দেখো চেকও আমাদের বিনিময়ের মাধ্যম, বিনিময় বিল, প্রত্যয়পত্র সবগুলোই বিনিময়ের মাধ্যম, কিন্তু সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মানি বা অর্থ। মানি বা অর্থ। ওকে, মুদ্রা বা অর্থ। তাহলে অ্যান্সার হচ্ছে খ। এরপরে 6 আসো, ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় কাকে? তাহলে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় মূলধন বা পুঁজিকে। ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় মূলধন বা অর্থ বা পুঁজিকে। মূলধন, অর্থ বা পুঁজিকে। মূলধন, অর্থ বা পুঁজিকে। মূলধন, অর্থ বা পুঁজিকে। তাহলে অ্যান্সার হবে গ। এরপরে 7 আসো, নিচের কোনটি ব্যবসায় অর্থায়নের কাজ? বলছে আয় বিবরণী প্রস্তুত করা আর্থিক বিবরণীর কাজ। তাহলে এটা হচ্ছে না। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিবরণীর কাজ। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা, দেখো অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে অর্থায়নের কাজ। তাহলে অর্থায়নের একটি কাজ হচ্ছে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। অ্যান্সার কি হবে? গ। আর পণ্য উৎপাদন ও বন্টন কাজ হচ্ছে আমাদের উৎপাদন সংক্রান্ত কার্যাবলী। এরপর দেখো 8 আসো, অর্থায়নের প্রধান কাজ কোনটি? অর্থায়নের প্রধান কাজ কোনটি? অর্থায়নের প্রধান কাজ, অর্থায়নের প্রধান কাজ, দেখো অর্থায়নের মূল কাজ, প্রাথমিক কাজ, প্রধান কাজ। সাধারণ অর্থ হচ্ছে অর্থ সংগ্রহ। তাহলে মূল কাজ, প্রধান কাজ, প্রাথমিক কাজ হচ্ছে তহবিল সংগ্রহ বা অর্থ সংগ্রহ করা। কি কাজ? অর্থ সংগ্রহ করা। আর এই যে শেষে দেখতেছো ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে তহবিল বন্টনও যাবে, তহবিল সংগ্রহ যাবে, সংরক্ষণও যাবে, নিয়ন্ত্রণ যদি থাকে সেটাও যাবে। তাহলে ব্যবস্থাপনার মধ্যে সব যায়, অর্থায়নের মধ্যে সব যায়, কিন্তু প্রধান কাজ, মূল কাজ হচ্ছে তহবিল সংগ্রহ করা। আশা করি বুঝতে পারতেছো বিষয়গুলো। অ্যান্সার মনে হবে তহবিল ব্যবস্থাপনা, কিন্তু আসলে না, অ্যান্সার হচ্ছে তহবিল সংগ্রহ। কারণ প্রধান কাজ বলছে, এই যে প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে, শব্দের মধ্যে অ্যান্সার লুকানো থাকে। 9 আসো, অর্থায়নের সাথে অর্থনীতির কোন শাখা জড়িত? অর্থায়নের সাথে অর্থনীতির কোন শাখা জড়িত? তাহলে অর্থনীতি, দেখো অর্থনীতিকে আমরা সামষ্টিক ব্যষ্টিক এইভাবে আলোচনা করতে পারি। তোমাদের অনেকেই ইকোনমিক্স পড়ো নাই বা হচ্ছে অর্থনীতি পড়ো নাই, কিন্তু এইটা তো পড়ছো, আজকের ক্লাসে তো এইটা পড়ছো যে ফিনান্স বা অর্থায়নকে আমরা একেবারে ব্যক্তিগত থেকে আমরা কোন পর্যন্ত গিয়েছি? ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক পর্যন্ত। ব্যক্তিগত থেকে আমরা আন্তর্জাতিক পর্যন্ত বিস্তৃত, এটা তো জানি। ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক, ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক এই পর্যায়ে বিস্তৃত, তাই না? একেবারে আমি তোমাদের বাইক কেনার উদাহরণ দিয়েছিলাম, যেটা আমার ব্যক্তিগত কাজ। এবার তোমাদের পরিবারের উদাহরণ দিয়েছিলাম, এসি, ফ্রিজ এগুলো কেনা। এরপরে ফ্ল্যাট কেনা, এটা হচ্ছে আমাদের পারিবারিক অর্থায়ন। এবার ব্যবসায় অর্থায়ন বলছি। এরপরে তোমাদের অমুনাফাভোগী ব্যবসায়ের অর্থায়ন বলছি, সরকারি অর্থায়ন বলছি, আমদানি রপ্তানি আলোচনা হয় আন্তর্জাতিক অর্থায়নে। তাহলে এই যে পুরা ব্যক্তিগত থেকে আন্তর্জাতিকভাবে বিস্তৃত, এইটাকে বলা হয়, এটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় সামষ্টিক। অর্থাৎ সব জায়গায় বিস্তৃত হলে এটাকে কি বলা হয়? সামষ্টিক। এটাকে কি বলা হয়?
সামষ্টিক, এটাকে কি বলা হয়? সামষ্টিক অর্থনীতির ভাষায়। আর যেটা একটা নির্দিষ্ট জায়গায়, যেটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ, সেটাকে আমরা বলি ব্যষ্টিক। সেটাকে কি বলি? ব্যষ্টিক মানে হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার। ব্যষ্টিক মানে কি? অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ বা নির্দিষ্ট, অভ্যন্তরীণ বা নির্দিষ্ট ব্যাপার, নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ। তাহলে ধরো একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হতে পারে বা একটা পরিবারের অভ্যন্তরীণ বিষয় হতে পারে, সেটাকে আমরা ব্যষ্টিক বলি। তাহলে অর্থায়ন কি একেবারে ব্যক্তি থেকে আন্তর্জাতিক পর্যন্ত বিস্তৃত, নাকি হচ্ছে শুধুমাত্র একটা জায়গায় কনফাইন্ড বা সীমাবদ্ধ? তোমাদের উত্তর হবে যে না, এটা ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে আমাদের কিসের সাথে মিল থাকে? এটা হচ্ছে মিল থাকে সামষ্টিক অর্থনীতির সাথে। কিসের সাথে? সামষ্টিক অর্থনীতির সাথে। আশা করি বুঝতে পারছো। তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? খ। এরপর 10-এ আসো, অবন্টিত মুনাফা। কি হবে? অবন্টিত, অবন্টিত মুনাফা, অবন্টিত মুনাফা। ওকে, অবন্টিত মুনাফা, যেটার ইংরেজি হচ্ছে রিটেন আর্নিংস, কোন অর্থায়ন থেকে করা হয়? তাহলে অবন্টিত মুনাফা আমি আলোচনা করছিলাম, এক জায়গায় লেখা দেখবা যে লভ্যাংশের যে অংশ বন্টন করা হয় না সেটাকে বলা হয় সংরক্ষিত মুনাফা। সেই সংরক্ষিত মুনাফার আরেক নাম হচ্ছে অবন্টিত মুনাফা। তাহলে সংরক্ষিত মুনাফার আরেক নাম কি? অবন্টিত মুনাফা। তাহলে এই সংরক্ষিত মুনাফা হচ্ছে লভ্যাংশের যে অংশ বন্টন না করে প্রতিষ্ঠানের মধ্যে রেখে দেওয়া হয়। তাহলে প্রতিষ্ঠানের মধ্যে রেখে দেওয়া হলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ। সেটা কি? অভ্যন্তরীণ। তাহলে দেখো কোন অর্থায়ন থেকে করা হবে? বাহ্যিক, ব্যক্তিগত, অভ্যন্তরীণ, প্রাতিষ্ঠানিক। তাহলে অভ্যন্তরীণ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অর্থায়ন থেকে আমরা অবন্টিত বা সংরক্ষিত মুনাফা থেকে অর্থায়ন করতে পারি। তাহলে অ্যান্সার গ। এরপরে 11-তে আসো, অর্থায়নের ক্রমবিকাশে শিল্প বিপ্লব। তাহলে দেখো আমরা অর্থায়নের ক্রমবিকাশ তোমরা পড়ছো। 1890 কি হয়েছিল, 1900 সালে কি হয়েছিল, 1910 পর্যন্ত কি হয়েছে, 20 পর্যন্ত কি হয়েছে, 30 পর্যন্ত কি হয়েছে, এভাবে একটা ক্রমবিকাশের ধারা দেখবা আমাদের অর্থায়নের ইতিহাস পড়তে গেলে। তো সেইখানে দেখবা অর্থায়নের ক্রমবিকাশকে শিল্প বিপ্লব ও প্রযুক্তির উন্নয়ন নিচের কোন সময়সীমার মধ্যে হয়েছে, হয়েছে। তাহলে অর্থায়নের ক্রমবিকাশে শিল্প বিপ্লব, এটা শিল্প বিপ্লব মানে ব্যবসায়ের শিল্প বিপ্লব বুঝো না, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে শিল্প বিপ্লব আছে, সেটা 1750 থেকে 1850। কিন্তু এখানে কি বলছে? অর্থায়নের ক্রমবিকাশে, অর্থায়নের ক্ষেত্রে শিল্প বিপ্লব এবং প্রযুক্তির উন্নয়ন ঘটে মূলত 1910 থেকে 1920-এর মধ্যে। কতর মধ্যে? 1910 এবং 1920-এর মধ্যে। তাহলে অর্থায়নের ক্ষেত্রে শিল্প বিপ্লব এবং প্রযুক্তির উন্নয়ন ঘটে আমাদের 1910 থেকে 1920 সালের মধ্যে। ওকে, তাহলে অ্যান্সার হবে ক। এরপরে 12-তে আসে, অর্থসংস্থানের বাহ্যিক উৎস কোনটি? অর্থসংস্থানের বাহ্যিক উৎস কোনটি? বলছে উদ্যোক্তাদের মূলধন, এটা শেয়ার মূলধন, তাহলে এটা অভ্যন্তরীণ। অবচয় হচ্ছে অভ্যন্তরীণ উৎস। সংরক্ষিত মুনাফা, যেটা তো মাত্র দেখলা, এই তিনটাই হচ্ছে তাহলে অভ্যন্তরীণ। এই তিনটাই হচ্ছে কি? অভ্যন্তরীণ। আর এই যে আর্থিক প্রতিষ্ঠান, যেমন হচ্ছে ব্যাংক, সরকারি লোন, বা হচ্ছে তোমাদের কি ব্যাংক ঋণ, এগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, বা বীমা কোম্পানি, এগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান যারা হচ্ছে বাহ্যিক, যারা কি প্রতিষ্ঠানের অভ্যন্তরের কেউ না, তারা হচ্ছে বাহ্যিক, তারা হচ্ছে বহিরাগত। ওকে, তাহলে বাহ্যিক হচ্ছে আমাদের গ। 13-তে চলে আসো, মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়? মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে ভাগ করা যায় মূলত 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। স্বল্প, মধ্য আর কি দীর্ঘ। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং হচ্ছে দীর্ঘমেয়াদী, এই 3 ভাগে ভাগ করা যায়। তাহলে অ্যান্সার হবে 3। 3 কোথায় আছে? গতে আছে, তাহলে গ অ্যান্সার। তাহলে 3 ভাগে ভাগ করা যায়। 14-তে আসে, সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কোনটি? একেবারে স্লাইডে লিখে দিয়েছিলাম, সমাজ কল্যাণ বা জনকল্যাণ। তাহলে এখানে দেখো জনকল্যাণ আছে খতে, তাহলে সরকারি অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে খ, জনকল্যাণ, বা অ্যান্সার কি থাকতে পারে? সমাজ কল্যাণও থাকতে পারে, সমাজ কল্যাণ। ওকে, এরপরে দেখো 15-তে চলে আসো, কিভাবে উৎপাদন খরচ সর্বনিম্ন রাখা যায়? তাহলে উৎপাদন খরচ কিভাবে সর্বনিম্ন রাখা যায় ব্যবসার ক্ষেত্রে? সর্বনিম্ন রাখতে গেলে তোমাকে কি করতে হবে? সর্বনিম্ন রাখতে গেলে অর্থের সদ্ব্যবহার করতে হবে। কি করতে হবে? অর্থের সদ্ব্যবহার করতে হবে। দেখো বলছে সঠিক পণ্য নির্বাচন করে, অর্থের সদ্ব্যবহার করে, ব্যবসায় অর্থায়নের মাধ্যমে, আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে। তাহলে আমরা যদি অর্থের সদ্ব্যবহার না করে যদি অপচয় করি, তাহলে খরচ কিন্তু বেড়ে যাবে। তাহলে খরচ সর্বনিম্ন রাখা যায় অর্থের সদ্ব্যবহার করে। 16-তে আসো, সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কি? সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কি? সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য সামাজিক কল্যাণ সাধন করা। কি করা? সামাজিক কল্যাণ সাধন করা, 17-তে আসো, একটি কোম্পানির শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ার ক্রয় করা হলে অর্থায়নের কোন নীতি অনুসরণ করা হবে? অর্থায়নের 6টা নীতি তোমাদেরকে পড়াইছি, যার মধ্যে বলছি
একটা সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে ভাগ ভাগ করে বিনিয়োগ করাকে আমরা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলি, তাই না? তাহলে একটা শেয়ার, একটা কোম্পানির শেয়ারে ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ার ক্রয় করলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। কি বলবো? পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। তাহলে পোর্টফোলিও আছে, বৈচিত্র্যায়ন বলা নাই, তাহলে অ্যান্সার গ পোর্টফোলিও নীতি। ওকে, 18তে আসো অর্থায়নের বিবেচ্য বিষয়। অর্থায়নে কি কি বিষয় বিবেচনা করা হয়? অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়, অর্থের উৎস নির্ধারণ করা হয়, অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার করা হয়। তাহলে এই সবগুলো কাজই কিন্তু আমাদের অর্থায়নের বিবেচ্য বিষয়। তাহলে অ্যান্সার হবে ঘ, অ্যান্সার সবগুলো। 19-এ চলে আসো অর্থায়নের কার্যাবলী কি কি? অর্থায়নের কার্যাবলী কি কি? লভ্যাংশ সিদ্ধান্ত, বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত, অর্থ সংস্থান সিদ্ধান্ত। তাহলে তিনটা কাজই কিন্তু অর্থায়ন কার্যাবলীর মধ্যে আমরা পড়েছি, স্লাইডে দেওয়া ছিল। তাহলে এই যে অর্থায়নের কার্যাবলী হচ্ছে এই তিনটি, তাহলে অ্যান্সার হবে এটারও ঘ। এরপরে 20-এ চলে আসো দীর্ঘমেয়াদী অর্থায়নের। দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কি? বসে যায় ঋণপত্র। ঋণপত্র হচ্ছে বাহ্যিক, ঋণপত্র বা বন্ড এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বাহ্যিক। এরপর সংরক্ষিত আয়, এটা অভ্যন্তরীণ, কারণ এটা হচ্ছে লভ্যাংশের যে অংশ বন্টন করা হয় নাই। এরপর দেখো অবচয় তহবিল, এটাও অভ্যন্তরীণ। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ, এই দুইটা আমাদের কি? অভ্যন্তরীণ। তাহলে 2 আর 3 অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে? 2 ও 3 বা গ। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা দেখলাম। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের প্রথম অধ্যায়ের যে বিষয়গুলোতে কনফিউশন ছিল সব একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং পাশাপাশি সৃজনশীল কিভাবে লিখবা থিওরিটিক্যাল অধ্যায়ের বা এই অধ্যায়ের, সেটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং এমসিকিউগুলো নিয়ে আশা করি আর কোনো সমস্যায় পড়তে হবে না। আশা করি এরপর থেকে আমাদের অন্যান্য যে ক্লাসগুলো আছে সেগুলোতে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এবং আমাদের ক্লাসগুলো পুরোপুরি বুঝতে পারছো কিনা আমাদেরকে একটু জানাবা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তীতে কোনো ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।